আজকে আমি অনেক ইনফরমেশন দেওয়া পড়াবো। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার আমরা জ্যোতি পদার্থ বিজ্ঞান পড়তেছিলাম, চ্যাপ্টার নাম্বার 11, সেকেন্ড পেপার। ঠিক আছে, এই চ্যাপ্টারটা টোটালটাই ছিল আলোচনা। গতদিনও আমরা আলোচনা করছি, আজকেও আলোচনা করছি। আমি তোমাদেরকে শুধু একটাই কথা বলবো, সেটা হলো তোমরা, আমি তথ্যবহুল যে আলোচনা করতেছি সেখান থেকে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো যে তোমরা তথ্যগুলো খাতায় লিখে নিতে পারো। কারণ এই অধ্যায় থেকে এই জগৎকালে কখনোই পুরো একটা সৃজনশীল কোশ্চেন হয় নাই। এই অধ্যায় থেকে যা হয়েছে অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক প্রশ্ন। আর নৈর্ব্যক্তিক প্রশ্ন আসলে এই অধ্যায়ের মধ্যে খুবই জটিল, কারণ এত এত ইনফরমেশন যা একটা নৈর্ব্যক্তিক পরীক্ষার জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমরা গতদিন হাবলের সূত্র পড়ার পরপরই আমরা বেলজিয়ান জ্যোতির্বিদ জর্জ লেমাইটারের কথা বলছিলাম, এবং জর্জ লেমাইটারের যে ভবিষ্যৎবাণী ছিল তার 2 বছর পরেই কিন্তু হাবল সেই তত্ত্ব দিলে, এবং হাবলের তত্ত্বের সাহায্যে আমরা মহাবিশ্বের উদ্ভব সম্পর্কে জানতে পারছি। কিন্তু 1931 সালের দিকে, ঠিক আছে, লেমাইটার আমাদেরকে প্রস্তাব করলেন যে প্রসারণশীল বিশ্বকে, অর্থাৎ এই বিশ্ব যে বড় হচ্ছে, যদি সময়ের সাথে পিছনে নিয়ে যাওয়া হয়। মানে আমি তোমাদেরকে বলি যে জিনিসটা হলো, প্রথমে ধরো এই বিশ্ব এইটুকু ছোট, আর বর্তমান বিশ্বটা মানে গ্যালাক্সিটা এত বড়, মানে বর্তমান গ্যালাক্সির এরিয়া হয়েছে এত বড়। সবাই কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমার সুবিধার জন্য এই 1058, তার নাম কি মালিহা? 1058। আচ্ছা, নাম মালিহা নূর মেধা। আচ্ছা, যাই হোক, তোমার নাম মালিহা, যেহেতু মালিহা নামটা আমার মুখস্থ, আন্তারার মাইক্রোফোনে সমস্যা হচ্ছে, তুমি আমাকে একটু সাপোর্ট দিও, ঠিক আছে? জি স্যার, সমস্যা নেই। যদি আমি এক কথা 2 বার বলি তাহলে আমাকে সাপোর্ট দিও যে জি স্যার আমি বুঝতে পারছি বা আমরা শুনতে পারছি। বুঝতে পারছো? কারণ তোমাদের ক্যামেরা অফ থাকার কারণে আমি বুঝতে পারি না যে তোমরা কি বুঝতেছো, আর স্পিকার তো সবসময় আমি দেখি না ওদিকে, বুঝছো? তা আমাকে একটু সাপোর্ট দিও। স্যার আমাদের এই গ্যালাক্সিটা কি হয়েছে, বর্তমান যে গ্যালাক্সি, যেমন তোমাকে যদি বলি সৌরজগৎ, তাহলে তো এটা একটা বিশাল বড় সৌরজগৎ, তাই না স্যার? তো এই বিশাল বড় সৌরজগতের ব্যাপারে, এবং সৌরজগৎ ডে বাই ডে বড় হচ্ছে। লেমাইটার কি বলছে, এটা ডে বাই ডে বড় হচ্ছে। কিন্তু লেমাইটার আরেকটা কথা প্রস্তাব করলো 1931 সালে। কত সালে স্যার? 1931 সালে লেমাইটার বলল, যদি এই যে প্রসারণশীল বিশ্বকে পেছনের দিকে নেওয়া হয়, অর্থাৎ এই যে বিশ্বটা তো এই বরাবর বড় হচ্ছে, যদি তাকে পেছনের দিকে নেওয়া হয় সময়ের সাথে, তাহলে দেখা যাচ্ছে যে একটি বিন্দুতে যাওয়া যায়। মানে পৃথিবী যেমন বড় হচ্ছে, এটাকে যদি আবার সংকুচিত করে ছোট করা হয়, ছোট করলে এক সময় দেখা যাবে যে একটা বিন্দুতে যায় পৌঁছাইছো, ঠিক আছে? এবং তিনি বলতেছেন যে সেখানে মহাবিশ্বের সমস্ত ভর পুঞ্জীভূত। শব্দটা কি বলছি? পুঞ্জীভূত, মানে একত্রিত, যাকে আদিম পরমাণু বলা যায়। তাকে কি বলা হয়েছে? আদিম পরমাণু নাম দিয়েছেন। এবং তিনি বলছেন যে স্থান কাল সবকিছুর উদ্ভব সেখান থেকে। এবং এই যে স্থান কাল শব্দটা, এটা কিন্তু তুমি অলরেডি এর আগেও একবার ব্যবহার করছো। তুমি মনে করে দেখো যে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব পড়ছো না তোমরা স্যার? জি স্যার। ওইখানে মনে আছে যে স্থান কাল এগুলা আপেক্ষিক কথাটা বলা হয়েছিল? হ্যাঁ, সময়, এই জিনিসটাই তো লেমাইটারও সেই জায়গায় নিয়ে পৌঁছাইছে আমাদের, যে পৃথিবী যেহেতু এরকম গ্যালাক্সিটা ক্রমবর্ধমান, সেই গ্যালাক্সিকে যদি আমরা পেছনের দিকে সময়ের সাথে পেছনের দিকে রিভার্স করি, তাহলে দেখা যায় সে একটা বিন্দুতে আইসা পৌঁছায়, ঠিক আছে? এবং এই বিন্দুটার নাম আদিম পরমাণু হিসাবে সে বলছে, এবং সে বলছে যে স্থান এবং কাল এই বিন্দু থেকেই তৈরি হয়েছে, বা এই পরমাণু থেকে, ঠিক আছে? আর এই ধারণা থেকেই একটা নতুন মডেলের আবিষ্কার হয়েছে, সেটা কি? বিগ ব্যাং। বিগ ব্যাং, অনেকে বিগ ব্যাং বানান ভুল করে, বুঝতে পারছো? বিগ ব্যাং মডেলের সৃষ্টি হলো। এবং লেমাইটারকে, জর্জ লেমাইটার, কি জর্জ লেমাইটার, লেমাইটার লেমাইটার কে বিগ ব্যাং, ঠিক আছে, মডেলের জনক বলা হয়।
মডেলের জনক বলা হয়। তাহলে স্যার দেখো, তুমি কিন্তু আশপাশে অনেকের সাথে দেখবা, অনেকের সাথে আলোচনা করলি সবাই বিগ ব্যাং বলতে জানতে চায়। তাহলে এখন তুমি বিগ ব্যাং এর শুরুটা তুমি পেয়ে গেছো না মালিয়া? মালিয়া, বিগ ব্যাং এর শুরুটা এটা কে আবিষ্কার বা কার তত্ত্ব থেকে শুরু হলো সেটা এখন আমরা যাবো। এরপর স্যার বিজ্ঞানীরা আরো বিভিন্ন গবেষণা কইরা আমাদের এই বিগ ব্যাং তত্ত্ব যে আছে লেমাইটারের, এটার পক্ষে অনেক যুক্তি দেন এবং পরবর্তীতে এটার পক্ষে যুক্তি পাওয়ার পরে হ্যাঁ মানে এক পর্যায়ে এসে এটাই এস্টাবলিশড হয়ে যায়। বুঝতে পারছো? এই ক্ষেত্রে স্যার ঠিক আছে, এই ক্ষেত্রে এই যে লেমাইটারের যে তথ্য প্রকাশ পাইলো এরপরে স্যার দুইজন রাশিয়ান বিজ্ঞানী আছে, বুঝতে পারছো? হ্যাঁ, এই রাশিয়ান বিজ্ঞানী তার নাম হলো গ্যামো। কি বলছে স্যার? রাশিয়ান জর্জ গ্যামো, মনে থাকবে স্যার? এই রাশিয়ান জর্জ গ্যামো ঠিক আছে, হ্যাঁ, উনি আমাদের একটা প্রস্তাবনা করলেন, সেখানে বললেন যে দূর অতীতে খুব কাছাকাছি অতি উত্তপ্ত এবং প্রায় অসীম ঘনত্বের এক পঞ্জীভূত অবস্থায় ছিল। উনি বললো যে পৃথিবীটা দূর অতীতে মানে অনেক আগে, কি বললো, পৃথিবীটা অনেক আগে ঠিক আছে, হ্যাঁ, একটা ঘন পুঞ্জীভূত উত্তপ্ত অবস্থায় ছিল ঠিক আছে, এবং এই অবস্থা থেকে হঠাৎ করে বিস্ফোরিত হয় এবং এটা ছড়িয়ে পড়ে যা কিনা আজকের বিগ ব্যাং তত্ত্ব। মালিহা, শুনতে পাইছো কথাটা? জি স্যার। হ্যাঁ, দূর অতীতে খুব কাছাকাছি অতি উত্তপ্ত এবং অসীম ঘনত্বের এক পুঞ্জীভূত অবস্থায় ছিল পৃথিবীটা, মানে পৃথিবী একত্রে ছোট একটা বস্তুর মতো ছিল, তার তাপমাত্রা ছিল অনেক বেশি এবং তার ঘনত্ব ছিল অনেক বেশি। কথাটা কি বুঝাইতে পারছি? ঠিক আছে, এবং তারা পুঞ্জীভূত অবস্থায় ছিল। পরবর্তীতে হঠাৎ করে এই বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের ফলেই মহাবিশ্বের সৃষ্টি হয় যা কিনা আজকের এই বিগ ব্যাং তত্ত্ব। মনে থাকবে কথাটা? এবং এই ক্ষেত্রে তোমাকে একটা প্রশ্ন তোমার কাছে আইসা পড়বে, সেটা হলো যে স্যার এই যে আপনি বিগ ব্যাং তত্ত্ব বলেন ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনি আমাদেরকে একটু ঘনত্ব সম্পর্কে কিছু বলেন। আপনি যে বললেন যে দূর অতীতে এটা ছিল একটা অসীম ঘনত্বের, মানে তার মানে ঘনত্ব অনেক বেশি ছিল। হ্যাঁ, আপনি বলছেন অতি উত্তপ্ত, তার মানে হলো পৃথিবী যখন একদম কোরে ছিল বা বিগ ব্যাং ঘটছে তখন পৃথিবীর টেম্পারেচার ছিল কত, বুঝাইতে পারছি? এবং আপনি স্যার আমাদেরকে আরো একটু আইডিয়া দেন যে এটার জন্য কেমন সময় লাগতে পারে বা আজকের অবস্থায় আসতে কেমন সময় লাগে, বা আজকের অবস্থা থেকে যদি আমি পেছনে যাই যেখানে আপনি বলছেন যে দূর অতীতে যাইতে, সেটার জন্য হয়তো স্যার এই ঘড়ি বা সময় একদম একুরেট বলবে না, কিন্তু আপনি আমাদেরকে কিছু আইডিয়া দিতে পারেন কিনা? জি স্যার। বুঝতে পারছো? মানে একটা কথায় আমরা তো আলোচনা করতেছি, আমার আলোচনায় তো তোমার মনে কিছু প্রশ্ন আসবে, তাই না? আর তোমার মনে প্রশ্ন আসবে, না আসলেও আসার ব্যবস্থা আমি করতেছি ঠিক আছে, এবং সেই ব্যবস্থা থেকেই তো প্রশ্ন করবা। আর যখন প্রশ্ন করবা তখনই তো প্রশ্ন করে যখন তুমি উত্তর পাবা তখন তুমি তোমার ক্লাসের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং তুমি ক্লাসটায় উপস্থিত থাকতে চাবা, ঠিক কিনা? এবং যখন তুমি উত্তরগুলো পাবা তখন তুমি একটা তৃপ্তি পাবা যে না, আমি ফিজিক্স ক্লাস করলে আমার ভালো লাগবে। এবং যারা আজকে করতেছে না তাদের জন্য আমার মানে মনে কষ্ট প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নাই, ঠিক আছে? তবে আমি খুব দুঃখী যে এইভাবে হয় না। হ্যাঁ, আমরা আসো সামনে আসি। তো পেছনের দিকে গেলে এই যে জর্জ গ্যামো এবং তার আরো দুইজন সহযোগী ছিল, ঠিক আছে? বিজ্ঞানী গবেষণায় সবারই সহযোগী থাকে। এই জর্জ গ্যামোর সহযোগী ছিল রলফ 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 আলফার। রলফ আলফার, মনে থাকবে কথাটা? রলফ, ঠিক আছে? ওই যে রেড লিফ কলম ছিল না আগে, রেড লিফ, রলফ উচ্চারণটা খেয়াল রাখবা। এরা ছিল হইলো রাশিয়ান, হ্যাঁ, রলফ আলফার আর হইলো রবার্ট হেরম্যান। কি বলছি স্যার? রবার্ট হেরম্যান। এই দুইজন ছিল জর্জ গ্যামোর কি সহযোগী, এবং তারা একসাথে গবেষণা করে আমাদেরকে বললো যে এই যে সময়টার ব্যাপারে আমরা যে হিসাব পাইছি, এই সময়টা হবে আনুমানিক 10 × 10⁹ থেকে 20 × 10⁹ হ্যাঁ 20 × 10⁹ ইয়ার। কি বলছি স্যার?
20 into 10 to the power 9 ইয়ার। মানে ওই যে আমি তোমাদের বলছি না যে আমরা দূর অতীতে চলে যাব স্যার, মানে পেছনের দিকে, আজকের দিক থেকে আমি পেছনের দিকে যাব, সেই ক্ষেত্রে এত বছর আমরা পিছনে তারা একটা ক্যালকুলেশন করে বের করছে, ঠিক আছে? হ্যাঁ, এবং এই যে সময়টাকে আছে না, এই সময়টা কি ওই বিজ্ঞানীর নাম করছে মহাবিশ্বের বয়স। কি বলছি স্যার, কি নাম করছে? বয়স, মহাবিশ্বের বয়স। আমরা আমরা কিন্তু অনেক সময় কথা বলার সময় বলি যে এই পৃথিবীর বয়স আছে, হ্যাঁ, এই পৃথিবী সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, কত বছর হইছে, কত দিন হইছে, ঠিক না? বা আমরা বলি না যে পৃথিবী আজকে দিনকে দিন বয়স বাড়তেছে, পৃথিবীর এই যে বয়স বাড়তেছে, একসময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম কত ধরনের কথা বলি না? কিন্তু একটা জিনিস বিজ্ঞান আমাদেরকে কি বলে, বুঝতে পারছো? মানে সায়েন্স কি বলে? তো এইখানে যে কথাগুলো বলছি এগুলি কিন্তু সব সায়েন্সের কথা, বুঝতে পারছি? এবং তুমি যদি আমাকে পাল্টা কোশ্চেন করো যে স্যার আপনি যে এই যে বয়সের কথা বললেন, এই বয়সের কথাটা আপনি কিভাবে বললেন, আপনি কিভাবে জানলেন যে এই বয়সটা বা এতদিন আমার পৃথিবীর বয়স? স্যার এটারও কিন্তু ক্যালকুলেশন আছে, এবং এগুলা করা হয় কি, আমি তোমাকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেই স্যার। ওই যে কোনো কিছু থেকে একটা রশ্মি, যেমন এখন তোমাকে আমি বুঝানোর জন্য সহজভাবে বলতে পারি, তোমরা মাঝে মধ্যে দেখবা ওই যে মিশরে পিরামিড থেকে, হ্যাঁ, ওই যে মৃতদেহ বা রাজা বাদশাদের মমি বের করে নিয়ে আসে, তোমরা কি কখনো দেখছো? জি স্যার। জি স্যার। তো এগুলো টেস্ট করে এবং বিভিন্ন ধরনের রেডিয়েশন টেস্ট করে কিন্তু এদের বয়সকাল গণনা করে বের করে, খেয়াল করছো? জি স্যার। টেস্টটা কি, তার মানে হলো ডে বাই ডে এগুলার থেকে কোনো একটা বিকিরণ হচ্ছে, বুঝাতে পারছি? যেমন তোমরা অনেকে পরমাণু পড়ছো, তেজস্ক্রিয়তা পড়ছো, একটা পরমাণু তার বডি থেকে কি করে স্পন্টেনিয়াসলি বিভিন্ন ধরনের রশ্মি বের করে দেয়, ঠিক না স্যার? জি স্যার। রশ্মিগুলা বের করে দিলে আস্তে আস্তে তারা কি করে স্যার, এক সময় ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে তারা কি করে, তাদের আয়ু কমে যায়, এবং যত সময় পরে অর্ধেক উপস্থিত হয় সেই সময়টাকে আমরা কি বলি স্যার? অর্ধায়ু। অর্ধায়ু। তাহলে দেখো, আমি যদি প্রারম্ভিক অবস্থার অর্ধেক পাই তাইলে আমি বুঝবো যে তার অর্ধায়ু এত বছর। তা আমরা এটা যদি কাউন্ট করতে পারি তাহলে আমার মহাবিশ্বের বর্তমান অবস্থা থেকে, হ্যাঁ, যদি আমরা চিন্তা করি তাহলে এটা সম্ভব। এবং এটার জন্য ব্যবস্থাটা হয়েছে, আমি তোমাদের একটু অগ্রিম বলে দেই, যখন এই যে দেখো আমাদের বিভিন্ন ধরনের টেলিস্কোপ আছে না, এগুলো দিয়ে কি করা হয়, এই সূর্য বা পৃথিবীর বাহির থেকে গ্যালাক্সির দিকে নজর করা হয়, এবং বিজ্ঞানীরা দেখে যে পৃথিবীর ভিতর থেকে বিভিন্ন ধরনের রশ্মি বের হয়ে আসতেছে, এবং এই রশ্মিগুলা, বিকীর্ণ রশ্মিগুলো যখন পর্যালোচনা করে, হ্যাঁ, পর্যালোচনা করলে বোঝা যায় এটা কবে সৃষ্টি হয়েছে। আমি কি বলছি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তোমাদের আরেকটু সহজ করি স্যার, তোমরা কি কখনো শুনছো যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 32 সেকেন্ড সময় লাগে? জি স্যার। তার মানে একটা বিকিরণ যদি সূর্যের মধ্যে তৈরি হয়, সেই বিকিরণ সূর্য থেকে পৃথিবীতে আসতে 8 মিনিট 32 সেকেন্ড সময় লাগবে। জি স্যার। সেটা হয়ে থাকে, তাহলে দেখো আলোর বেগ 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, তাহলে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড মাল্টিপ্লাই বাই 8 মিনিট 32 সেকেন্ড। তাহলে স্যার পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব কি আমরা বের করতে পারবো? অবশ্যই স্যার। জি স্যার পারবো। আচ্ছা, তাহলে এইবার কি বুঝতে পারছো? ঠিক একই রকম ভাবে স্যার এটাও বের করা সম্ভব, ঠিক কি না? তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে গ্যামোর ধারণা অনুযায়ী মহাবিশ্বের বয়স বলতে কি বুঝো, ঠিক কি না, তখন তুমি কি বলবা? গ্যামো তার ক্যালকুলেশন থেকে মহাবিশ্বের বয়স বলতে আমাদেরকে যে ধারণা দিয়েছে তা হলো 10 to the power 10 into 10 to the power 9 থেকে 20 into 10 to the power 9 ইয়ার। এবং তোমাদের যাদের কাছে আমার গতকালকের ক্লাস আছে তারা হয়তো দেখবা যে হাবলও এই অনুরূপী একটা কথা বলছিল, হাবলের যে কথাটা ছিল সেটাও মোটামুটি এটার সাথে মিলে যায়। তার মানে গ্যামোর যে তত্ত্ব আর হাবল, ঠিক আছে, হাবলের দুইজনেরই কি সময় গণনা কি একই রূপ হয়ে যায়, ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বিগ ব্যাং থিওরি বা মহাবিশ্বের বিস্ফোরণ বা মহাবিস্ফোরণ মডেল সম্পর্কে একটা ভালো ধারণা পাইছি সবাই।
জি স্যার। জি স্যার। হাবলের তত্ত্ব পড়ছি, জর্জ লেমাইটারের হ্যাঁ এই সরি করছে স্যার। শোনো, আমাদের প্রিন্সিপাল স্যার কিন্তু আমাদের মিটিং ক্লাসে আছে, তোমরা ক্যামেরা অন করো স্যার। তাহলে আমাদের এখানে কি হয়েছে, লেমাইটারের তত্ত্ব আমরা পাইছি, হাবলের তত্ত্ব পাইছি, ঠিক আছে। এবার আমরা একটু সামনের দিকে আগাই, ঠিক আছে, একটা জায়গায় এতক্ষণ আর না থাকি। এখন আমাদের একটা পরবর্তী একটা কোশ্চেন হলো, সেটা হলো যে এই যে বিগ ব্যাং তত্ত্বটা, ঠিক আছে স্যার, এই বিগ ব্যাং তত্ত্বটা এইটাকে এস্টাবলিশ করার জন্য আপনি কি তার পক্ষে আর কোনো যুক্তি দেখাবেন কিনা? প্রশ্নটা শুনছো স্যার? জি স্যার। হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে ওই যে সময়ের ব্যাপারটা অলরেডি বলে ফেলছি, ঠিক আছে। এখন আমি আরো পিছনে একটু ঘাটাঘাটি করে বলবো। আচ্ছা, এইখানে তোমার হইলো বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে যখন আরো আলোচনা আসলো, তখন আসলো রেডিও টেলিস্কোপ। কি বলছি স্যার? রেডিও টেলিস্কোপ। ওকে স্যার, এই রেডিও টেলিস্কোপ নামক একটা যন্ত্রের সাহায্যে, ঠিক আছে, হ্যাঁ, মহাবিশ্বে যখন গবেষণা করলো তখন বিজ্ঞানীরা কিছু খুব বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ দেখলো। কি দেখলো স্যার? কি দেখলো মালিহা? বড় তরঙ্গের বিকিরণ। দৈর্ঘ্যের বিকিরণ, ঠিক আছে। এবং তারা এই বিকিরণ গুলো যে দেখলো, এবং তারা একটা জিনিস গবেষণা বের করলো, কি জানো? এই বিকিরণ গুলোর টেম্পারেচার কত জানো স্যার? টেম্পারেচার হয়েছে 3000, ঠিক আছে, ডিগ্রি। এটা কি আমরা ও মাই গড বলা ছাড়া কোনো রাস্তা আছে স্যার? না স্যার। স্যার এটা 3000 না, 3 কেলভিন হবে স্যার, 3 কেলভিন। কি বলছি স্যার? 3 কেলভিন। এখন আসুন, প্রশ্নটা হলো যে স্যার, যে বিকিরণ গুলো পাচ্ছেন সেগুলো টেম্পারেচার পাচ্ছেন কত? 3 কেলভিন। এবং এই বিকিরণ গুলো সম্পর্কে যখন বিজ্ঞানীরা গবেষণা করলো, বিশ্লেষণ করলো, তখন তারা দেখলো যে হ্যাঁ, এই বিকিরণ গুলো একটা উৎস থেকে তৈরি হয়েছে। কি হয়েছে স্যার? আচ্ছা, ওই আমাদের এই বিকিরণ গুলো আমাদের একটা উৎস থেকে তৈরি হয়েছে। অর্থাৎ তুমি যদি আমার পৃথিবীটারে বা মহাবিশ্বটারে গোলাকার ধরো, আমি এইখানে টেলিস্কোপ বসাইলাম, ঠিক আছে, ওকে স্যার। এই টেলিস্কোপে আমি একটা বিকিরণ দেখতেছি, তরঙ্গ দেখতেছি, ক্লিয়ার স্যার? এই তরঙ্গটার টেম্পারেচার কত স্যার? 3 কেলভিন। মালিহা ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা স্যার, সরি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। সেই দিন তো মনে হয় আমি এই সেকশনে জয়েন করেছিলাম। জি স্যার, এটা স্যার 12 সায়েন্স এ এবং বি সেকশন স্যার। তা এই মেয়েরা ক্যামেরা অন করে না কেন স্যার, বলেন তো? স্যার ওদেরকে অনেকবার বলছি স্যার, আর আমি কিছু বলি না, আমি শুধু বলছি যে এটা আমার কষ্ট পাওয়া এবং দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নাই। আর কয়েকজন আমাকে যুক্তি দিচ্ছে যে স্যার ক্যামেরা অন করলে নাকি তাদের ওই যে নেটে চাপ পড়ে, তারা কথা ভেঙে আসে। তো আমি আর তারপরে স্যার আজকে তো অনেকদিন ধরেই বলছি, নিরুপায় হয়ে চুপ হয়ে গেছি স্যার। তাহলে তো আইসিটি নতুন করে শিখতে হবে। যাই হোক, এই কি বলে, এখানে যারা মেয়েরা আছে তাদের কি পড়ালেখা হচ্ছে কি হচ্ছে না বলো তো? নাকি ওরা নেই স্যার ইসে? স্যার 1006 নাম কি? আছো? পড়ালেখা হচ্ছে তোমাদের নাকি মন খারাপ হয়ে যাচ্ছে বলো তো? মন খারাপটা তো বেশি হচ্ছে, কিন্তু পড়ালেখা তোমরা হচ্ছে। সবাই জুম ডাউনলোড করবা। রোজ স্যার একটু বাচ্চাদের সব সেকশনে বলে দিয়েন, একটা নোটিশ আমি দিয়ে দিতে বলতেছি, তারপরে আমি ওদের সাথে কথা বলবো। এরকম 1-2 সেকশনের সাথে না স্যার, একসাথে সব বাচ্চাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। ওরাও সবাই 1000 জনকে দেখতে পেলো, আর আমাদের সাথেও কথা হলো। এই মেয়েরা ভালোভাবে পড়ালেখা করো মা, দেখো তোমাদের জীবন, তোমাদের পড়তে হবে, তোমার ক্যারিয়ার তোমাকে ডেভেলপ করতে হবে, মন খারাপ করলে হবে না। ভালো থেকো তোমরা। দোয়া করবেন স্যার। অবশ্যই দোয়া করি স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার তো এর বেশি কিছু করার নাই মা, বলো। আমি তোমাদের কিন্তু বলছি, তাই না? আর কিছু করার, জি স্যার বলেছেন। এর বেশি কিছু করার নাই।
কারণ আমি আমার ক্লাস বাদ দিয়ে এখন তুমি কেন ক্যামেরা অন করো না তোমার সাথে, কারণ তুমি আমার স্টুডেন্ট, তোমার সাথে তো আমি কোনো বিষয় নিয়ে তর্ক বা যুক্তি উপস্থাপন করার কি দরকার আছে? হ্যাঁ, আমার আমার মান সম্মান নিয়ে থাকতে পারলেই হয়। আচ্ছা স্যার, সামনে আগাই। তাহলে কি হলো, এই বিকিরণ যখন দেখলো, তখন বিজ্ঞানীরা দেখলো যে এই বিকিরণটা টেলিস্কোপে ধরা পড়লো 3 কেলভিন। কিন্তু যখন তারা গবেষণা করে দেখলো যে এই যে যত বিকিরণ চারপাশ থেকে বের হচ্ছে স্যার, হ্যাঁ, এই চারপাশ থেকে যত বিকিরণ বের হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, এই সব বিকিরণ গুলাকে যদি পিছনের দিকে যাও তাহলে দেখবা যে সবাই স্যার একটা বিন্দু থেকে তৈরি হয়েছে। মালিহা বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি। পরবর্তীতে দূরত্ব পরিমাপ করে এবং আলোর গতি দিয়ে ভাগ করে জানা গেল যে এই বিস্ফোরণের ঘটনা ১,৫০০ কোটি বছর আগে। কত বছর আগে? ১,৫০০ কোটি বছর আগে থেকে শুরু হয়েছে। অর্থাৎ তোমরা তো একটা জিনিস জানো স্যার, এই যে তোমার চুলার কাছে আগুনের তাপ যত থাকে, চুলা থেকে দূরে গেলে কি আগুনের তাপ স্যার একই থাকে? না স্যার, কমে যায়। এবং সময়ের সাথে সাথে, যেমন ধরো এটা গরম একটা গ্লাসের মধ্যে তুমি গরম পানি ঢাললা, প্রথম ধরতে গেলেই দেখবা কি হাতে গরম লাগতেছে, কিন্তু একটু পরে আস্তে আস্তে একটু দেরি করে সময় পার করে যদি ধরো তাহলে এটাকে ঠান্ডা লাগবে না স্যার? একটু কম টেম্পারেচার সহনীয় হবে তখন। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তুমি যদি এই রেডিও টেলিস্কোপে এইখানে 3 কেলভিন পাও, তাহলে যত তুমি পেছনের দিকে যাবা অর্থাৎ টাইম পিছাবা, তত তোমার টেম্পারেচার কি বাড়তে থাকবে না? জি স্যার। তাহলে এখান থেকে কি ধারণা করা যায় না যে যেদিন এই বিকিরণ গুলা তৈরি হয়েছিল ওই দিনের টেম্পারেচার ছিল অনেক বেশি? জি স্যার। এবং দিনকে দিন এগুলা আস্তে আস্তে এত দূরত্ব, এই যে দেখো ১,৫০০ কোটি বছর চলার পরে আইসা সে আমার রেডিও টেলিস্কোপে ধরা খাইছে, তাহলে ১,৫০০ বছরে সে কি শীতল হয়েছে না অনেক? জি স্যার। তুমি তো পৃথিবীর, তোমার নর্মাল সেন্সও তো তোমাকে ধরে যে পৃথিবীর কেন্দ্রে মনে আছে অগ্নুৎপাত হয়, লাভা হয়, আর পৃথিবীর উপরে ঠান্ডা না, মাটিটা ঠান্ডা না, তার মানে বুঝতে পারছো যে পৃথিবীর বাহিরের দিকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই জায়গাটাও তুমি বুঝে গেলা। এবার আসো, আরো একটা তত্ত্ব এখানে আসবে স্যার, একটু একটা মিনিট, আমি একটু আমার কানেকশনটা নিয়ে একটু কাজ করব। হ্যাঁ, আরেকটা বিষয় তোমার কাছে আইসা দাঁড়াবে স্যার, সেই বিষয়টা কি দাঁড়াবে আমি তোমাকে বলি। তুমি যখন গবেষণা করছো তখন তুমি দেখছো যে হ্যাঁ, পৃথিবীর মধ্যে একটা জিনিস দেখছো যে হিলিয়াম এবং কি ছিল স্যার, বলো তো দেখি? পৃথিবীর শতকরা 25% ছিল হিলিয়াম, ঠিক আছে, হ্যাঁ, আর আরেকটা কি ছিল স্যার? আর 75% হাইড্রোজেন। এই দুইটা জিনিস তোমরা পাইছিলা, ঠিক কিনা? পৃথিবীতে মানে গবেষণা করে দেখো পৃথিবীর মধ্যে থাকে হলো হাইড্রোজেন আর হিলিয়াম, এর মধ্যে 25% হয়েছে হাইড্রোজেন আর কি স্যার, আর 75% হয়েছে হাইড্রোজেন, মানে 100%-এর 25% হয়েছে হিলিয়াম আর 75% হলো হাইড্রোজেন। এই দুইটা জিনিস জানছো, ঠিক আছে? আর অন্যান্য উপাদানরে তুমি কি করতে পারো, নেগলেক্ট করতে পারো, যে অন্যান্য উপাদান একদম নগণ্য পরিমাণ আছে, যা আছে ওইটা একদম কম, কি স্যার বলা যায় না? জি স্যার যায়। যখন এইটা জানা হয় তখন তোমার একটা প্রশ্ন আসে যে তাহলে এই সৃষ্টিটা কিভাবে হলো? স্যার তখন তোমার কাছে যে প্রশ্নটা আসবে সেটা হলো স্যার পরমাণু আপনার ক্যামেরা মনে হয়, স্যার আপনার কি ক্যামেরা অফ? মনে আছে স্যার? স্যার আপনার কি ক্যামেরা অফ? মালিহা আমাকে দেখা যাচ্ছে? স্যার এখন যাচ্ছে, আগে যাচ্ছিল না।
ডিভাইস অটো ইয়ে হয়ে গেছিল। হ্যাঁ, ওকে স্যার, আমি আসো সামনে। আমরা তোমার কাছে কি প্রশ্নটা রাখছি, সেটা কি নিউক্লিয় বিক্রিয়ায় কেমন করে পরমাণু নিউক্লিয়াস সৃষ্টি হয়, ঠিক কি না? আচ্ছা, জি স্যার। যখন তোমার এই মহাবিশ্ব, ঠিক আছে, হ্যাঁ, যে এই যে মহাবিশ্ব নিয়ে কথা হলো, তখন একটা কথা আসে, তাপমাত্রা, চাপ, হ্যাঁ, এবং মৌলিক কণিকা, এদের মধ্যে একটা ঘর্ষণের, ঠিক আছে, হ্যাঁ, এই ঘর্ষণের ফলে এইখানে কি পাইছে, হিলিয়ামের শতকরা 25% পাওয়া গেছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এই ঘর্ষণের ফলে যখন হিলিয়ামটা তৈরি হয়েছে, তখন ভারী কণা তৈরি হওয়ার সুযোগ হয় নাই। কি বলছি স্যার? মানে তাপমাত্রা, চাপ আর মৌলিক কণিকা, এই তিনজনের ঘর্ষণে যখন হিলিয়াম তৈরি হয়েছে, তখন আর নতুন করে কি ভারী কণা তৈরি হওয়ার কোনো সুযোগ হয় নাই। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদেরকে কি বলছে, এরপরে বলছে যে বিজ্ঞানী হাবল, ঠিক আছে, হাবল কি করলো, এই যে তরঙ্গগুলো আছে না, সেগুলি বিবেচনা করে, ঠিক আছে, হ্যাঁ, তারা একটা কি বলে যে একটা তত্ত্ব বা একটা সিদ্ধান্তে আসলো, ঠিক আছে, এবং এই ক্ষেত্রে তারা ডপলার ক্রিয়া, ঠিক আছে, ডপলার ক্রিয়া মনে থাকবে? স্যার, ডপলার ক্রিয়া পড়ছো তোমরা? তোমাদের পড়ার কথা না আমার জানা মতে। না স্যার, পড়িনি। বুঝছো? নামও শুনবে মনে হয় না স্যার। এটা আগে 2000 সালে, 2012-র আগে তোমাদের যে ইন্টারমিডিয়েটের বই আছে না, হ্যাঁ, এই ইন্টারমিডিয়েটের বই কি ছিল, আমরা যখন আগে পড়াতাম এগুলো ছিল। এখন বইয়ে কাটছাট করে বই অনেক ছোট করে ফেলছে, বুঝতে পারছো? এই ডপলার কি আমরা পড়াতাম, ডপলার কিটা আমি তোমাকে বলি, সেটা তোমরা কেউ কি ট্রেনে উঠছো কখনো? ট্রেন? জি স্যার, উঠেছি। তোমরা যদি ট্রেন লাইন মানে হলো রেল স্টেশনে কেউ গেছো তো, তাইলে অবশ্যই রেল স্টেশনে যায় যদি তুমি ট্রেনের অপেক্ষায় থাকো, তাহলে দেখবা দূর থেকে যখন ট্রেনটা আসে, দূরের থেকে যখন ট্রেনটা আসে, তখন মনে হয় কি ট্রেনের কোনো শব্দই হয় না, কিন্তু ট্রেনটা যখন আস্তে আস্তে ঠিক তোমার কাছে আইসা পড়ে, তখন শব্দটা অনেক জোরালো শব্দ পাওয়া যায় না? আবার ট্রেনটা যখন তোমাকে ছেড়ে দূরে চলে যায়, তখন আস্তে আস্তে ট্রেনের শব্দটা কি ছোট হয়ে আসে না? তার মানে হলো দূরত্ব বাড়ার সাথে সাথে, তোমার কাছ থেকে সে দূরে সরে যাওয়ার সাথে সাথে তার যে সৃষ্ট শব্দটা, সেটার তীব্রতা তোমার কানে ভিন্ন পর্যায়ে পাওয়া যায়। জি স্যার। এই যে কিন্তু অ্যাকচুয়ালি তো উৎসের কোনো পরিবর্তন হয় না, ঠিক না? ট্রেনটা বাজাচ্ছে, এইটা ঠিকই বাজাচ্ছে, কিন্তু দূরত্বের কারণে বুঝতে পারছি। আমি যদি তোমার দিকে আগায় আসি, তাহলে তুমি যত জোরে শুনবা, আমি যদি তোমার থেকে পিছিয়ে যাই, তাহলে তুমি কি আরো অল্প শব্দে শুনবা না? এই যে বিষয়টা, মানে গতির কারণে শব্দোচ্চতার যে পার্থক্য বা কম্পাঙ্কের পার্থক্য, এই বিষয়টা হচ্ছে ডপলার ক্রিয়া। তোমরা যদি পুরাতন দিনে তোমাদের বড় ভাই বোন কারো বই টই পাও, তাহলে তুমি ডপলার ক্রিয়া পাবা পুরাতন দিনের বইয়ে। বুঝতে পারছো? 2012-র আগ পর্যন্ত এই বইগুলা ছাপাইছে, মানে 11-তে লাস্ট এডিশন আসছে। বুঝতে পারছো? এরপরে আর এই বইগুলা পাবা না তুমি। অথবা তুমি নীলক্ষেত বা বাংলা বাজার যদি পুরান বই খুঁজতে যাও, সেখানে তুমি পাবা। ঠিক আছে? এই ডপলার ক্রিয়ার সাহায্যে, ঠিক আছে, হ্যাঁ, এই কি বলে আমাদের হাবল, ঠিক আছে, হাবল গ্যালাক্সির একটা বিষয় সম্পর্কে আইডেন্টিফাই করছে, এবং সেটা হয়েছে প্রায় 15 বিলিয়ন বছর আগে। হ্যাঁ, এই গ্যালাক্সিটা একটা বিন্দুর মতো ছিল। কি বলছি স্যার? 15 বিলিয়ন বছর আগে। একই কথা, দুইটি একই কথা। বুঝাইতে পারছি স্যার? স্যার, তখন কি মানুষের অস্তিত্ব ছিল না? না স্যার, তখন তো পৃথিবীটা ছিল একটা বিন্দুর মতো, একটা বিন্দু। মানুষের অস্তিত্ব আমি তোমাকে বুঝাবো স্যার, একটু হয়তো আমি তোমার সময় নিচ্ছি, ঠিক আছে? সময় নিচ্ছি কি কারণে? দুইটা কারণে স্যার। একটা হলো তুমি আমার হাতে করোনাকালীন পরিস্থিতির কারণে হাতে কিছু সময় আছে, যে জিনিসটা তুমি রাস্তাঘাটে মানুষের কাছে ঠইকা ঠইকা শিখতা, সেই জিনিসটা আমি তোমাকে আস্তে আস্তে পড়াই দিতেছি। এটা হলো একটা। দুই হলো
আমরা কখনোই মানে আমি একবারে সত্যি কথা বলি তোমাকে, আমরা কখনোই নর্মাল সময়ে এইভাবে কোনোদিন বিগ ব্যাং এগুলা পড়াইতাম না। আমরা বলে দিতাম যে তুই বিগ ব্যাং পড়ে নিস, পৃথিবী একদিন ছোট ছিল আজকে বড় হয়ে গেছে, শেষ, এরপরে এটা পড়ে নে, চ্যাপ্টার শেষ। অনেক কলেজে এই চ্যাপ্টার টাচই করে না। স্যার আমি কিন্তু একদম আমার মনের ভিত্তিতে আমি কোনো রাগ ঢাক রাইখা কথা বলি নাই, বুঝতে পারছো? সত্যি কথা যেটা আমি বাস্তবে দেখছি সেটাই আমি বললাম, আমি যা করতাম সেটাও বললাম। আজকে সময় পাইছি তাই একটু আস্তে আস্তে তোমাদেরকে বুঝিয়ে পড়াইতে যাচ্ছি। যদি তোমরা বলো যে স্যার আপনি একদিনে শেষ করে দেন, আমি আর 15 মিনিট সময়ের মধ্যে চ্যাপ্টার শেষ করে দিতে পারবো। বুঝতে পারছি? ওকে। যদি স্যার টাইম মেশিন বলে কি কিছু আছে? টাইম মেশিন বলতে বা কিছু নাই, টাইম মেশিন হলো একটা ধারণা, এটা সায়েন্স ফিকশন একটা ধারণা। মানে হলো যেমন আমি দেখলাম যে একটা গাছে ফুল লাগাইছি, ফুলটা 15 দিনের মাথায় সম্পূর্ণভাবে ফুটছে, তাহলে আমি বলতে পারি যে 15 দিন পেছনে যদি আমি যেতে পারতাম তাহলে কি হতো, ওই ফুলটার কলিটা কেমন ছিল সেটা দেখতে পারতাম। এই ধারণা থেকে একটা অবাস্তব চিন্তা হলো টাইম মেশিন। টাইম মেশিন বলতে কিছু নাই স্যার, বুঝতে পারছো? পেছনে যাওয়া বা বইয়ে এগুলি সম্ভব না, ঠিক আছে? এগুলো অনেক জিনিসই আছে মানুষ ভুল বুঝে বা বিজ্ঞানীরা ভুল বুঝায়, এর মধ্যে আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আবার কিছু ব্যাপার আছে যে স্যার কিছু ধর্মীয় ব্যাপার আছে, ঠিক আছে? অনেক লোক আছে ব্যক্তি বিশেষ এটা যে ধর্মীয়, যেমন আমি টাইম মেশিন বা পেছনে ফেরত যাওয়া, পিছনে যায় দেখে আসা, এই বিষয়টা স্যার আমি ইয়ে করতে পারি। মানে ব্যক্তিগতভাবে আমি ফিজিক্সের টিচার হলেও আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা মানি না বা আমার এটা মিলে আসে না। ইভেন কি আমার জানা মতে কেউ টাইম মেশিন বানাইতে পারছে এইরকম আমার কাছে নাই। তবে ফিউচারের ব্যাপারটা আছে। আর আরেকটা হচ্ছে আমাদের অনুভূতিকে যে বাস্তবে রূপ দেওয়া, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এটা বিজ্ঞানীরা তৈরি করে ফেলছে, এটা ঠিক আছে। কিন্তু তুমি একটা মেশিনের মধ্যে বসবা, মেশিন ঘুরবো, তোমার নিয়ে যাবে 300 বছর আগে, ঠিক আছে স্যার? এই ধরনের অবাস্তব বিষয় সম্ভব না, বুঝতে পারছো? এটা কোনোভাবেই সম্ভব না। সৃষ্টিকর্তা কিছু জিনিস আছে, সেটা হলো যে আমরা বলতাম যে নবী রাসূলের যে মুজিজা বলো না, হ্যাঁ হ্যাঁ, নবী রাসূলকে সৃষ্টিকর্তা কিছু ইয়ে দিচ্ছে, যেটা আমরা ইতিহাস থেকে জানতে পারি। আমি ব্যক্তিগতভাবে দেখি না, আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি, ঠিক আছে? যেমন খ্রিস্টানদের ক্ষেত্রে আছে হযরত ঈসা নবী ছিল, মৃত ব্যক্তিকে জীবিত করত, গায়ে হাত বুলাই দিলে তার কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। এগুলা স্যার এক্সেপশনাল কেস, এগুলা আমাদের জন্য না। আর এই যে বিজ্ঞান গবেষণায় যেগুলা দেখায় এগুলা স্যার অনেকগুলাই বিবর্তন। যেমন ডারউইনের একটা আছে যে মানুষ আগে গরিলা ছিল, আছে না একটা, হ্যাঁ, তত্ত্ব মনে আছে? এটা হলো সম্পূর্ণ একটা ভোগাস তত্ত্ব। এবং তোমরা যারা এই তত্ত্বটা মানে তাদেরকে প্রথম কথা বলতে হয় যে সে সায়েন্সের একটা কুলঙ্গার, কারণ সে সায়েন্স সম্পর্কে কিছুই জানে না। কিন্তু আমরা করি কি, যুক্তি তর্ক। এখন আমি ইচ্ছা করে যদি বোকা সাজি, আমি ইচ্ছা করে যদি তোমাকে ট্র্যাপিং করি, তাহলে সেখানে তো কিছু করার নাই। কারণ ডারউইন নিজে বলছে যে এটা আমার সেই তত্ত্ব না। ডারউইন ছিল একজন পাদ্রী, সে একজন ধর্মযাজক, সে খ্রিস্টান একটা ওই যে কি বলে গির্জার ধর্মযাজক, ঠিক আছে? সে কোনোদিনই বোটানির এই বা বায়োলজির এই তত্ত্ব দিতে পারে না, এটা অসম্ভব। ঠিক যেমন গতদিন তোমাদের বলছি যে মার্কনি যেমন ইয়ে করছে, মার্কনি যখন রেডিও আবিষ্কার করছে তখন বিজ্ঞানীদের মধ্যে প্রশ্ন জন্মাইছে যে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি করে এটা তৈরি করলো। আর ওদিক দিয়া একই সময় 1930 সালের দিকে স্যার জগদীশ চন্দ্র বসু ক্লেম করলো যে সে প্যাটেন্ট নিতে যায় আমার ডায়েরি খুঁজে পাই না। তো কি হয়েছে, মার্কনির এরপরে মার্কনির কিন্তু নোবেল প্রাইজও দেওয়া হয়েছে, কিন্তু মার্কনির এরপরে কোনো আবিষ্কারের নাম কেউ শুনছো? বিজ্ঞানের বই খাতা ছিঁড়ে ফেললো তুমি, মার্কনির রেডিও আবিষ্কারের ছাড়া আর কিছু জানবা না। কিন্তু স্যার জগদীশ চন্দ্র বসু কিছুদিন পরেই কিন্তু আবার দেখাইছে কি, যে গাছের জীবন আছে, গাছের পাতা ছিঁড়লে গাছ কষ্ট পায়, গাছের গায়ে খোঁচা দিলে গাছ কষ্ট পায়, কষ্টের অনুভূতি গাছ প্রকাশ করে। ক্লিয়ার স্যার? তাহলে স্যার এই যে ডারউইনের যে বিষয়টা, এটা সম্পূর্ণভাবে একটা বোগাসবু তত্ত্ব। এইটা করে কি, এইটা বর্তমানে ব্যবহার করা হলো জাতিগত বিদ্রোহের সংঘাত তৈরি করার জন্য। খ্রিস্টানরা এটা ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে, যে তোমরা তো আগে মানুষ এইভাবে ধারণা করো। কিন্তু মুসলমানের ধারণা হলো সৃষ্টিকর্তা সবার প্রথম
হযরত আদম আলাইহিস সালামরে আবিষ্কার করছে, বুঝতে পারছো? এবং দেখো সেই ঘুরে ফিরে তুমি যে বিগ ব্যাং পড়তাছো, পৃথিবী ঘুরে এক বিন্দুতে, মানুষের ইতিহাস গণো, ঘুরে মানুষ যে আবার কোথায় গেছে, একদম একজন দুইজন করে পিছনে যাও, গেলে দেখবা যে তুমি সেই আদম আলাইহিস সালামের কাছেই যেয়ে পৌঁছাইছো, ঠিক আছে? এবং সবচেয়ে মজার জিনিস, এভরিথিং কিন্তু দেখা যায়, ঠিক আছে? এভরিথিং দেখা যায়। ক্লাসের মধ্যে এগুলো আলাপ করা যাবে না, আমি ক্লাস শেষে তোমাদেরকে বলবো, যেহেতু এটা রেকর্ডিং ক্লাস। আসো সামনে আগাই। তাহলে এই যে মহাবিশ্ব সম্পর্কে তাহলে কত বছর, এইটাও আমরা জানতে পারলাম। এরপরে তোমাদের যে বিষয়গুলো আসে সেটা হলো যে এই যে উত্তপ্ত মহাবিশ্ব কি হয়, আস্তে আস্তে ঠান্ডা হইতে থাকে, ঠিক আছে? হ্যাঁ, এখন কিছু বলা হয়েছে যেটা হলো যে মহাবিশ্বের ভেতর দিয়ে স্থান এবং কালের সৃষ্টি হয়েছে। মানে এই যে মহাবিস্ফোরণ, বিগ ব্যাং যখন ঘটছে তখনই স্থান আর কালের শুরু। অর্থাৎ বিগ ব্যাং যখন ঘটছে তখন কাল বা সময় কত ছিল? 0। কি বলছি স্যার? যেহেতু আমি বিগ ব্যাং থেকে গণনা শুরু করছি, সুতরাং বিগ ব্যাং এর সময় কত ছিল? 0। আর বিগ ব্যাং যে অবস্থান থেকে বা বিগ ব্যাং শুরুর সময় যে কণা বা একটা অ্যাটম থেকে শুরু হয়েছে সেটাই হলো আদি স্থান। ক্লিয়ার? স্যার। জি স্যার। আচ্ছা, এরপর কি হয়েছে? মহাবিস্ফোরণ যখন ঘটছে, ঠিক আছে? মহাবিস্ফোরণ, যে কোনো কিছু বিস্ফোরণ হলে কি হয়? টুকরা টুকরা হয়ে যাবে না স্যার? ছোট 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 অনেক টুকরায় পরিণত হবে না? তো এই মহাবিশ্ব যখন কি হয়েছে, বিস্ফোরণ ঘটছে, তখন ক্ষুদ্র ক্ষুদ্র এবং উত্তপ্ত অংশ হইয়া তারা চারদিকে ছড়ায় গেছে। ক্লিয়ার? জি স্যার। এবং এরা কি করছে? শীতল হইতে থাকছে। যখন তারা বিস্ফোরণ এরিয়ার দিকে দূরে সরছে, তারা আস্তে আস্তে শীতল হইতে থাকতেছে, ঠিক আছে? হ্যাঁ, এবং এই যে এর মধ্যে একটা স্তর, ঠিক আছে, এর তাপমাত্রা এত কমে যায় যে, ঠিক আছে, হ্যাঁ, এখানে একটা শক্তিতে রূপান্তর হয়। এই যে একটা টুকরা ছড়ে গেছিল, মানে যে বিস্ফোরণে একটা টুকরা, সেটা এতটা, হ্যাঁ, তাপমাত্রা কমে যায় যে এটা কি হলো, কি করে স্যার? একটা শক্তিতে রূপান্তর হয়, ঠিক আছে? মনে থাকবে কথাটা? জি স্যার। জি স্যার, মনে থাকবে। এখন কথাটা হলো এই যে শক্তি থেকে যে বস্তু তৈরি হবে, তুমি কিন্তু আমার প্রশ্ন করছো যে মানুষ, নিউক্লিয়াস, এগুলো কোথায় আসে? আস্তে আস্তে আসতেছি। শক্তি থেকে যে বস্তু তৈরি হবে এই পরিমাণ তাপমাত্রা সেইখানে ছিল না। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আবার আরেকটা, এই যে ছোট ছোট অংশগুলো তৈরি হয়েছিল, এই অংশগুলার একটা নাম হয়েছে কোয়ার্ক। কি নাম স্যার? কোয়ার্ক। ঠিক আছে? এবং এই কোয়ার্কের সাথে আরো একটা জিনিস ছিল, সেটা হলো কি? প্রতি কোয়ার্ক। এই কোয়ার্ক আর প্রতি কোয়ার্ক সৃষ্টি হলো, ঠিক আছে? হ্যাঁ, এবং একটা জিনিস শোনো, প্রতি কোয়ার্ক আর কোয়ার্ক কি জানো স্যার? স্যার, ওই যে তোমরা বিপ্রতীপ কোণ পড়ছো কেউ? জি স্যার। জি স্যার। পৃথিবীর মানচিত্রে যে গ্লোব আছে না, গোল পৃথিবী, ঢাকার অপোজিট প্রান্ত কি? চিলি। জি স্যার। এরকম এক একটা কণারও প্রতিকণা আছে। যেমন ইলেকট্রনের হলো পজিট্রন, মেসন, পাইমেসন, নাম শুনছো কোনোদিন? জি স্যার। এই কোয়ার্ক আর হলো প্রতি কোয়ার্ক, মানে হলো কোয়ার্ক আর প্রতি কোয়ার্ক একদম বুঝার সুবিধা, একদম সহজ। সেটা হলো আয়নার সামনে তুমি যে দাঁড়াও, আয়নার সামনে তুমি যখন এরকম দাঁড়াবা তখন তোমার একটা প্রতিচ্ছবি দেখবে না? জি স্যার। তুমি যদি তার দিকে ডান হাত বাড়ায় দাও, তোমার কি মনে হবে সে কোন দিক পাশ থেকে হাত দিবে? সাইড থেকে। সে বা হাত দিবে তোমারে। জি স্যার। মানে সে তো উল্টা আসছে, তুমি ক্যামেরা বা তুমি সেলফি ছবি তুলো না প্রথম? জি স্যার। এই হলো প্রতি কোয়ার্ক। তাহলে তুমি এবং আয়নায় তোমার সামনে যে আছে সে হলো প্রতি কোয়ার্ক, মানে সে টোটালি তোমার অপোজিট। বুঝতে পারছো? জি স্যার। তাহলে স্যার এটা তো স্বাভাবিক, যে পজিটিভ আর নেগেটিভ যদি মিলে যায় ফলাফল কি হবে স্যার? 0। জি স্যার। আচ্ছা, যদি 0 হয় তাহলে তুমি আর তোমার প্রতি দুইজন যদি হাত মিলাই দাও তাহলে ফলাফল কি 0 হয়ে যাবে না? জি জি স্যার। তার মানে এই যে মহাবিস্ফোরণের পরে যে টুকরা টুকরা গুলো তৈরি হয়েছিল, এই টুকরাগুলো ছিল কোয়ার্ক আর প্রতি কোয়ার্ক। কিন্তু এরা যদি মিলিত হয়ে যায় তাহলে কি বিশ্বজগৎ তৈরি হবে? না স্যার। না স্যার।
এই তো এইবার বুঝতে পারছো যে পৃথিবী গ্রহ, এই যে ইউরেনাস, নেপচুন, প্লুটো, হ্যাঁ, তারপরে বৃহস্পতি, শনি, এরা আলাদা কেন? জি স্যার, বুঝছি। এবার বুঝতে পারছি একজনের স্পিনের সাথে আরেকজনের মিল নাই, একজনের রেডিয়াসের সাথে আরেকজনের রেডিয়াসের মিল নাই। আবার সূর্যের পরে আরো নক্ষত্র বা তারাগুলা কেন দূরে দূরে? জি স্যার। আচ্ছা, এইবার শোনো, এই যে কোয়ার্ক আছে না, এই যে কোয়ার্ক গুলো তো ধ্বংস হয় নাই, এগুলাই কি হয়েছে? হ্যাঁ, এই কোয়ার্ক থেকে কিসের সৃষ্টি হয়েছে? প্রোটন আর নিউট্রনের সৃষ্টি হয়েছে। এই কোয়ার্ক থেকে কি হয়েছে? সৃষ্টি হয়েছে প্রোটন, নিউট্রনের সৃষ্টি হয়েছে। মনে স্যার, থাকবে? কোয়ার্ক কি কখনোই ধ্বংস হবে না? না, কোয়ার্ক হলো মৌলিক কণিকা। কোয়ার্ক একদম মৌলিক। তুমি তো মৌলিক কণিকার নাম জানো 3টা, তাই না? না স্যার, 3টা অ্যাকচুয়ালি না, অনেকগুলো আছে। আরো বেশি আছে। ওই আরো বেশির মধ্যে একজন হলো কোয়ার্ক, বুঝতে পারছো? এই কোয়ার্ক থেকেই তৈরি হয়। আবার স্যার নিউট্রন ভাঙা কিন্তু প্রোটন আর ইলেকট্রন তৈরি হয়, এটা জানো তো? জি স্যার। তাহলে এইবার শোনো, যখন মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং হয়েছিল, বিগ ব্যাং ঘটার কয়েক সেকেন্ড পরেই নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। খাতায় লিখে রাখো, বিগ ব্যাং সৃষ্টি ঘটার কয়েক সেকেন্ড পরে নিউক্লিয়াসের সৃষ্টি হয়েছে। স্যার মানুষের এগুলো আবিষ্কার করেছে কিভাবে? এগুলি স্যার ওই যে বললাম না, রেডিও টেলিস্কোপের সাহায্যে বিকিরণ বিশ্লেষণ করে মানুষ এটা আবিষ্কার করছে। ক্লিয়ার? তাহলে কি লেখছো? মহাবিস্ফোরণের কয়েক সেকেন্ড পরে নিউক্লিয়াসের সৃষ্টি হয়েছে। আরো একটা লাইন লিখে রাখো, পরমাণু সৃষ্টির 3 লক্ষ বছর পরে, পরমাণু সৃষ্টির 3 লক্ষ বছর পরে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে অবস্থান নেয়। লিখছ? স্যার পরমাণু সৃষ্টির তারপর 3 লক্ষ বছর পরে, মানে প্রথম পরমাণু সৃষ্টির 3 লক্ষ বছর পরে ইলেকট্রন অবস্থান নেয়, মানে তখনও ইলেকট্রন গুলোর অবস্থান তৈরি হয় নাই। নিউক্লিয়াসের চারদিকে কক্ষপথে অবস্থান করে। লিখছ? জি স্যার। এরপরে লেখো, গ্যালাক্সি গ্যালাক্সি বিগ ব্যাং এর 1 বিলিয়ন বছর পরে সৃষ্টি হয়। গ্যালাক্সি বিগ ব্যাং এর 1 বিলিয়ন বছর, 1 বিলিয়ন, খেয়াল রাখো, বছর পরে সৃষ্টি হয়। জি স্যার, লিখেছি। আর বর্তমানে কত বছর পার হয়েছে? 15 বিলিয়ন বছর, তাই না স্যার? মনে আছে? ওই যে মনে আছে? তাহলে আস্তে আস্তে পৃথিবী কি বড় হচ্ছে না? জি স্যার। বড় হচ্ছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এইবার বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে না স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে সময় শেষ হয়ে গেছে। আরেক কালকে আবার আমি এই যে টেম্পারেচার আছে না, ওগুলা নিয়ে কথা বলা শুরু করব, ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালাম। হ্যাঁ।